আমরা আজকের আলোচনা করছি ক্লাসের ত্রুটি নিয়ে আলোচনা করছি। আমরা জানি ক্লাসের মধ্যে ক্লাস গঠনকারী কণাগুলোর বিন্যাস একটা নিখুঁত এবং সুশৃঙ্খল ও পর্যায়ক্রমিক হয়। কি বলছি যে ক্লাসের মধ্যে গোলক কণার বিন্যাস যখন নিখুঁত সুশৃঙ্খল ও পর্যায়ক্রমিক হবে না, তখনই আমরা দেখব কি ত্রুটি লক্ষ্য করা যাবে। আমাদের সিলেবাসে ত্রুটির মধ্যে কি ত্রুটিটা আছে না বিন্দু ঘটিত ত্রুটি, ইংরেজিতে বলে পয়েন্ট ডিফেক্টস। বিন্দু ঘটিত ত্রুটি আমাদের সিলেবাসে রয়েছে। এখন এই বিন্দু ঘটিত ত্রুটি এটা কত রকমের হয় আমাদের এখানে আমরা বলছি যে বিন্দু ঘটিত ত্রুটি প্রধানত তিন প্রকার। একটাকে বলছি স্টয়সিওমেট্রিক ত্রুটি, স্টয়সিওমেট্রিক ত্রুটি, স্টয়সিওমেট্রিক ডিফেক্ট। আর একটাকে বলছি নন স্টয়সিওমেট্রিক ডিফেক্ট। আর একটাকে বলছি অশুদ্ধিজনিত ত্রুটি বা ইমপিউরিটি ডিফেক্ট। এই তিন রকমের ডিফেক্ট রয়েছে। স্টয়সিওমেট্রিক ত্রুটি এটা আবার দেখছি একটা হচ্ছে কি যে নন আয়নিক কম্পাউন্ডের ক্ষেত্রে এক রকমের ত্রুটি দেখতে পাওয়া যায়, আবার আয়নিক কম্পাউন্ডের ক্ষেত্রে আর এরকম ত্রুটি দেখতে পাওয়া যায়। তো এই আয়নিক কম্পাউন্ডের ক্ষেত্রে নন আয়নিক কম্পাউন্ডের ক্ষেত্রে যে স্টয়সিওমেট্রিক ত্রুটি আছে, স্টয়সিওমেট্রিক ত্রুটিটা কি? আমরা স্টয়সিওমেট্রি বলতে বুঝব ক্লাসের যে কম্পোজিশান, অর্থাৎ ক্লাস গঠনকারী কণাগুলোর সংখ্যার কোনো পরিবর্তন হবে না, ত্রুটি হবে। অর্থাৎ ক্লাস গঠনকারী গোলক কণাগুলোর বিন্যাসের ত্রুটি হবে, কিন্তু ক্লাসের স্টয়সিওমেট্রিক বা রাসায়নিক সংখ্যা অনুপাতের কোনো পরিবর্তন হবে না। আমরা এক্সাম্পল দিয়ে দেখাবো। তা সেরকম একটা নন আয়নিক কম্পাউন্ডের ক্ষেত্রে নন স্টয়সিওমেট্রিক ত্রুটিটার মধ্যে একটা দেখা গেছে কি, একটাকে দেখাচ্ছে যে ভ্যাকেন্সি ত্রুটি, ভ্যাকেন্সি ডিফেক্ট, শূন্যতাজনিত ত্রুটি। আমরা যদি ক্লাসের পিকচারটা এরকম দেখি যে ভ্যাকেন্সি ত্রুটি কি না, এটা একটা গোলক কণা, এখানে গোলক কণা রয়েছে, এখানেও একটা ল্যাটিস পয়েন্টে গোলক কণা রয়েছে, কিন্তু এখানে কি ল্যাটিস পয়েন্ট রয়েছে কিন্তু কোনো কণা নেই। এরকম ক্লাসের মধ্যে যখন ল্যাটিস পয়েন্টের মধ্যে কোনো ল্যাটিস পয়েন্টে গোলক কণা আমি পাবো না, কোনো একটা জায়গাতে আমরা দেখছি যে গোলক কণাটা
গোলককণাটা পাবো না। তাহলে এটা কি? তাহলে এটার জন্য ভ্যাকেন্সি তৈরি হচ্ছে কিসের? ভ্যাকেন্সি তৈরি হচ্ছে গোলককণার ভ্যাকেন্সি তৈরি হয়েছে। এই জন্য এটাকে বলছে ভ্যাকেন্সি ত্রুটি। স্টয়সিওমেট্রি বা রাসায়নিক সংখ্যা অনুপাতের কোনো পরিবর্তন হবে না, শুধু কেবলমাত্র ল্যাটিস পয়েন্ট অর্থাৎ গোলককণা যে জায়গায় থাকে সেই জায়গায় গোলককণা থাকবে না, তার স্থান থাকবে, থাকার জায়গা থাকবে, কিন্তু গোলককণা অনুপস্থিত। আবার অনেক সময় আরেকটা ত্রুটিটাকে বলা হচ্ছে ইন্টারস্টিশিয়াল ডিফেক্ট। ইন্টারস্টিশিয়াল ডিফেক্ট বা আন্তঃস্থানিক স্থান। আমরা একটা ল্যাটিস জালক বা কেলাস জালকের চিত্র অঙ্কন করছি, তার মধ্যে এই যে জায়গাগুলোতে, এই জায়গাগুলোকে আমরা বলছি ইন্টারস্টিশিয়াল সাইট। অর্থাৎ এই যে জালক রয়েছে, জালকের গোলককণাগুলোর মাঝে যে জায়গা, অর্থাৎ এই জায়গাগুলোকে আমরা বলছি, এই জায়গাগুলোকে বলছি কি, এই স্থানগুলোকে আমরা বলছি ইন্টারস্টিশিয়াল সাইট। এই স্থানগুলোকে বলছি বাংলায় বলে আন্তঃস্থানিক স্থান। এটাকে বলছে আন্তঃস্থানিক স্থান। কোনো গোলককণা যদি এইখানে থেকে থাকে, গোলককণার অবস্থান যদি ইন্টারস্টিশিয়াল সাইডে থেকে থাকে, তাকে আমরা বলবো ইন্টারস্টিশিয়াল ডিফেক্ট। এবার আসছি যে আয়নিক কম্পাউন্ডগুলোর ক্ষেত্রে যে ত্রুটি দেখা যায়, আয়নিক কম্পাউন্ডগুলোর ক্ষেত্রে কি ত্রুটি দেখা যায় না, সেখানে দেখা যাচ্ছে একটাকে আমরা বলছি শর্টকি ত্রুটি। শর্টকি, SCH, শর্টকি ডিফেক্ট। কি দেখা যাচ্ছে? শর্টকি ডিফেক্ট। আর একটাকে বলছে ফ্রেনকেল ডিফেক্ট। শর্টকি ডিফেক্ট অ্যান্ড ফ্রেনকেল ডিফেক্ট। এই শর্টকি ডিফেক্টে আমরা দেখব এখানে মূলত কি ধরনের আয়নের ক্ষেত্রে না, NaCl টাইপ, NaCl এবং NaCl টাইপ এই ধরনের কেলাসের ক্ষেত্রে দেখা যাবে যে কেলাস জালকে সমান সংখ্যক ক্যাটায়ন অ্যানায়ন নির্দিষ্ট হয়েছে। অর্থাৎ শর্টকি ত্রুটিটা যদি আমরা দেখি, যে এখানে যে কেলাস জালক, ধরো এটা ক্যাটায়ন অ্যানায়ন, এগুলো আয়নীয় যৌগের ক্ষেত্রে হবে। ক্যাটায়ন অ্যানায়নের ক্ষেত্রে দেখছি কি এই ত্রুটিটা দেখতে পাওয়া যায়, মাইনাস প্লাস দেখা যাচ্ছে কি সমান সংখ্যক ক্যাটায়ন অ্যানায়ন নির্দিষ্ট হয়ে গেছে। সমান সংখ্যক ক্যাটায়ন অ্যানায়ন নির্দিষ্ট হয়ে গেলে কোনো কেলাস থেকে, তাহলে যে ত্রুটি দেখতে পাবো সেটাকে আমরা বলছি শর্টকি ত্রুটি। এখানে কারা দেখাবে না, যাদের দেখছি যে ক্যাটায়ন অ্যানায়নের সংখ্যা যাদের সমান, ক্যাটায়ন অ্যানায়নের আকার যাদের সমান এবং যাদের কোঅর্ডিনেশন নাম্বার অনেক উচ্চমানের হয়, এবং ক্যাটায়ন অ্যানায়নের আকার প্রায় সমান, এবং এখানে দেখা যাচ্ছে যে ঘনত্ব হ্রাস পেয়ে গেছে। কেন কি না, যে কেলাসের আয়তন ঠিক আছে কিন্তু গোলককণার সংখ্যা কমে গেছে, তাহলে তার ঘনত্ব স্বভাবতই হ্রাস পাবে। তাহলে শর্টকি ত্রুটি কারা দেখায় এবং তার ঘনত্ব হ্রাস পায় কেন, বোঝালাম। এরপরে ফ্রেনকেল ত্রুটি। এক্ষেত্রে কী হবে? ফ্রেনকেল ত্রুটির ক্ষেত্রে হবে কি, যে কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে ক্যাটায়ন তার জায়গায় না থেকে সে কোথায় চলে আসবে,
সে চলে আসবে ইন্টারস্টিশিয়াল সাইটে। মূলত ক্যাটায়নের আকার যেহেতু ছোট হয়, সেই জন্য সে কী করবে, তার যে স্থানে থাকার কথা সেখানে না থেকে কোথায় চলে আসবে, ইন্টারস্টিশিয়াল সাইটে যদি চলে আসে তাহলে সেখানে যে ত্রুটি দেখতে পাবো সেটাকে বলা হচ্ছে ফ্রেনকেল ত্রুটি। এই ফ্রেনকেল ত্রুটি কোন ধরনের আয়নীয় যৌগ প্রদর্শন করবে না, যাদের দেখা যাচ্ছে কি যে কোঅর্ডিনেশন নাম্বার কম, যাদের কোঅর্ডিনেশন নাম্বার কম এবং যাদের ক্যাটায়ন অ্যানায়নের মধ্যে আকারের পার্থক্য, অর্থাৎ যাদের ক্যাটায়নের সাইজ অ্যানায়নের তুলনায় ছোট হবে, তারাই কিন্তু এই ফ্রেনকেল ত্রুটির প্রদর্শন করতে পারবে। এবং এই ফ্রেনকেল ত্রুটিদের ক্ষেত্রে দেখছি যে এখানে ঘনত্ব কিন্তু একই থাকবে, ঘনত্বের কোনো পরিবর্তন হবে না, কারণ তার গোলক কণা সিস্টেমের মধ্যে রয়েছে, কেলাসের মধ্যে রয়েছে, কেলাস থেকে চলে যায়নি। সেই জন্য এ ধরনের ত্রুটিটাকে আমরা বলছি কি, ফ্রেনকেল ত্রুটি। তাহলে শর্টকি ত্রুটি ফ্রেনকেল ত্রুটির পার্থক্য তোমরা করতে পারবে যে শর্টকি ত্রুটির ক্ষেত্রে কারা দেখায় না, সেখানে কি হয় না, সেখানে ক্যাটায়ন অ্যানায়ন সমান সংখ্যক ক্যাটায়ন অ্যানায়ন নিরুদ্দিষ্ট হয়। ফ্রেনকেল ত্রুটির ক্ষেত্রে কোনো ক্যাটায়ন বা অ্যানায়ন কেলাস ছেড়ে চলে যায় না। শর্টকি ত্রুটি কারা দেখাবে, যে সমস্ত আয়নীয় যৌগের কোঅর্ডিনেশন নাম্বার অনেক উচ্চমানের হয় এবং যাদের ক্যাটায়ন অ্যানায়নের আকার প্রায় একই রকম, তারা কিন্তু শর্টকি ত্রুটি দেখাবে। আর ফ্রেনকেল ত্রুটি কারা দেখাবে না, যাদের দেখছি যে কোঅর্ডিনেশন নাম্বার নিম্নমানের এবং যাদের মূলত ক্যাটায়নের আকার অ্যানায়নের থেকে ছোট হয়, তারা ফ্রেনকেল ত্রুটি দেখাবে। শর্টকি ত্রুটিতে ঘনত্ব হ্রাস পেয়ে যায়, কিন্তু ফ্রেনকেল ত্রুটিতে ঘনত্ব হ্রাস পায় না। এবারে এমন একাত্রা যৌগ আছে যেমন এজিবিআর সিলভার ব্রোমাইড, সে কিন্তু বোথ শর্টকি এবং ফ্রেনকেল দুটো ত্রুটি প্রদর্শন করে, কিন্তু ক্ষার ধাতুর হ্যালাইডগুলো তারা কিন্তু কী করে, ফ্রেনকেল ত্রুটি প্রদর্শন করে না, কারণ তাদের ক্যাটায়নের যে সাইজ সেটা এতটাই বড় যে কেলাস জালকের মধ্যে যে আন্তঃস্থানিক স্থান বা ইন্টারস্টিশিয়াল সাইট রয়েছে তার মধ্যে ওরা কিন্তু প্রবেশ করতে পারবে না। এই গেল আমাদের স্টয়সিওমেট্রিক ত্রুটি। এবারে আমরা আলোচনা করছি নন স্টয়সিওমেট্রিক ত্রুটি। নন স্টয়সিওমেট্রিক ডিফেক্ট। এক্ষেত্রে দেখব কি যে নন স্টয়সিওমেট্রিক ডিফেক্টের ক্ষেত্রে যে এখানে কেলাসের স্টয়সিওমেট্রিক পরিবর্তন ঘটবে, কেলাসের মধ্যে স্টয়সিওমেট্রিক পরিবর্তন ঘটবে, অর্থাৎ ত্রুটি হবে সেখানে কিন্তু কেলাসের যে সংযুতি, কেলাসের যে সংকেত, সেই সংকেতের কিন্তু পরিবর্তন হবে। এটা কি কারণে হয়, একটা হচ্ছে কি মেটাল এক্সেস, দুটো কারণে হতে পারে। একটা হচ্ছে ধাতব আধিক্য জনিত, অর্থাৎ ধাতব আধিক্যজনিত ত্রুটি, আর একটা হচ্ছে ধাতব হ্রাস, ধাতব ঘাটতিজনিত, অর্থাৎ ধাতু যদি কোনো কারণে বেশি থাকে তাহলে কি হবে, সেখানে ধাতব আধিক্যজনিত ত্রুটি দেখতে পাবো। আর যেখানে দেখছি যে ধাতুর ঘাটতিজনিত, সেক্ষেত্রেও দেখব নন স্টয়সিওমেট্রিক ত্রুটি। এবার এই যে ধাতুর আধিক্য, এটা কি কি কারণ হতে পারে, এখানে বলছে এটা হতে পারে এই কারণে, অর্থাৎ যে কেলাস জালকের মধ্যে দেখা যাচ্ছে অ্যানায়ন কম আছে, অ্যানায়ন শূন্যতা, যেটাকে আমরা বলছি অ্যানায়ন ভ্যাকেন্সি বা অ্যানায়ন শূন্যতা। অর্থাৎ এই জালকের মধ্যে অ্যানায়ন না থেকে একটা ইলেকট্রন থাকলো, তাহলে কী হবে, তাহলে সেখানে মেটালটা এক্সেস হয়ে যাবে। যখন আমরা দেখব এই কোনো কোনো কেলাস জালকে মেটালের পরিবর্তে ইলেকট্রন আছে, তাই ইলেকট্রন যদি থাকে তাহলে আমরা দেখব কি যে সেখানে ধাতুর আধিক্য ঘটবে এবং এই যে স্থান, যে অ্যানায়নের পরিবর্তে ইলেকট্রন থাকলে এই সেন্টারটাকে আমরা বলছি এফ সেন্টার। কি বলছি? এফ সেন্টার। অ্যানায়নের পরিবর্তে যখন কোনো কেলাসে ইলেকট্রন থাকবে তাকে বলছি এফ সেন্টার।
এই ইলেকট্রন উপস্থিত থাকলে দেখব যে বাইরে থেকে শক্তি শোষণ করে এ উত্তেজিত হয় এবং পরে যখন সে শক্তিটা ছাড়ছে সেই বর্জিত শক্তির তরঙ্গ দৈর্ঘ্য অনুসারে আমরা কিন্তু বিভিন্ন বর্ণ বা কালার দেখতে পাই। তার মানে কি এফ সেন্টারের উপস্থিতির জন্য আমরা কিন্তু বর্ণ বা কালার দেখতে পাবো। সেই জন্য এফ সেন্টারকে আমরা বলছি বর্ণময় সেন্টার। আমরা দেখব সোডিয়াম ক্লোরাইডকে সোডিয়াম বাষ্পের উপস্থিতিতে যদি আমরা উত্তপ্ত করি তাহলে সেখানেও দেখব এরকম এই ধরনের ত্রুটি, অর্থাৎ ধাতব আধিক্যজনিত ত্রুটির জন্য দেখা যাবে কি সেখানে এফ কেন্দ্র বা এফ সেন্টার তৈরি হবে এবং এফ সেন্টার তৈরি হলে সেখানে কিন্তু আমরা বর্ণ পেয়ে যাব। তাহলে অ্যানায়ন ভ্যাকেন্সির জন্য আমরা এফ সেন্টার পাচ্ছি এবং এটাকে বর্ণময় সেন্টার বলছি। আর কি হতে পারে না, আর হচ্ছে যে মেটাল এক্সেস হতে পারে আর একটা কারণে, সেখানে হচ্ছে যে ইন্টারস্টিশিয়াল সাইডে যদি কোনো ক্যাটায়ন থাকে, ইন্টারস্টিশিয়াল সাইডে ক্যাটায়ন থাকবে, ইন্টারস্টিশিয়াল সাইডে ক্যাটায়ন থাকতে হবে। মানে কি যে এখানে আমরা দেখছি যে এই হচ্ছে কেলাস জালক, তার দেখা যাচ্ছে ইন্টারস্টিশিয়াল সাইডে ক্যাটায়ন আছে, তাহলে আরেকটা সাইডে তাহলে কি থাকতে হবে, ইলেকট্রিক্যাল নিউট্রালিটি, তড়িৎ প্রসমতা বজায় রাখতে এখানে আবার একটা ইলেকট্রন থাকবে। তাহলে এক্ষেত্রে দেখো যে যেহেতু ইন্টারস্টিশিয়াল সাইডে মানে ক্যাটায়ন অ্যানায়ন যেখানে যা থাকার থাকবে, কিন্তু ইন্টারস্টিশিয়াল সাইডে যখন একটা ক্যাটায়ন থাকবে তখন কিন্তু তার ধাতু বা মেটাল এক্সেস হবে এবং তড়িৎ নিরপেক্ষতা বজায়ের জন্য আরেকটা ইন্টারস্টিশিয়াল সাইডে ইলেকট্রন থাকবে। যখনই আমরা দেখব ইন্টারস্টিশিয়াল সাইডে ইলেকট্রন কিংবা অ্যানায়ন যেখানে থাকে সেখানে ইলেকট্রন, যেটাকে এফ সেন্টার বলছি, এগুলো থাকলে কিন্তু বর্ণ অর্থাৎ কালার দেখতে পাবো। এর প্রভাব আমরা কোথায় পাই, জিঙ্ক অক্সাইড সলিড জিঙ্ক অক্সাইডকে যখন আমরা উত্তপ্ত করব তখন উত্তপ্ত অবস্থায় কিন্তু সে হলুদ বর্ণ ধারণ করে। কি কারণে, এই ধাতব আধিক্যজনিত ত্রুটি, অর্থাৎ জিঙ্ক অক্সাইড ভেঙে গিয়ে জিঙ্ক আয়ন এবং অক্সিজেন দেয় এবং সেই অক্সিজেন কি করছে, সেই জিঙ্ক আয়নগুলো কোথায় থাকবে, এই ইন্টারস্টিশিয়াল সাইডে থাকবে, আর যে ইলেকট্রন ছাড়ছে সেই ইলেকট্রনগুলোও ইন্টারস্টিশিয়াল সাইডে থাকবে। এই ইলেকট্রন বাহ্যিক শক্তি অর্থাৎ বাইরের শক্তি উৎস থেকে শক্তি সংগ্রহ করে উত্তেজিত হয় এবং সেই শক্তি যখন বর্জন করে তখন কিন্তু কালার দেখতে পাওয়া যায়। তাহলে এটা গেল কি ধাতব আধিক্যজনিত ত্রুটি। আবার ধাতব ঘাটতিজনিত ত্রুটি দেখতে পাওয়া যায়। সেখানে কি ধাতব ঘাটতিজনিত ত্রুটি, এখানে আমরা দেখছি যে ধাতব ঘাটতি দুটো কারণে হতে পারে। যে কোন একটা ক্রিস্টাল ল্যাটিসে দেখছি যে একযোজি ক্যাটায়নের জায়গায় দেখা যাচ্ছে কোনো একটা সাইডে দেখা যাচ্ছে কোনো একটা ল্যাটিস পয়েন্টে একযোজির জায়গায় দ্বিযোজি ক্যাটায়ন রয়েছে, ডাবলি চার্জ ক্যাটায়ন যদি থাকে তাহলে স্বভাবতই একটা হচ্ছে কি একটা সাইড একটা ক্যাটায়ন সাইড কিন্তু ঘাটতি দেখা যাবে, কারণ প্রত্যেকেই প্লাস মাইনাস করে আছে। যখনই দেখব একটা পয়েন্টে এরকম দ্বিযোজি ক্যাটায়ন থাকবে তাহলে অপর একটা ক্যাটায়নের সাইড কিন্তু ভ্যাকেন্ট থাকবে। এই ধরনের ত্রুটি হলে আমরা তাকে বলছি ধাতব ঘাটতিজনিত ত্রুটি। এই গেল নন স্টয়সিওমেট্রিক ত্রুটি। এরপরে আমরা আসছি কি যে ইম্পিউরিটি ডিফেক্ট বা অশুদ্ধিজনিত ত্রুটি কি, বাইরে থেকে আমরা কি করব, আমরা কি করছি বাইরে থেকে একটা একযোজি ক্যাটায়নের ক্লাস মানে কি সেখানে প্লাস মাইনাস চলতে থাকবে, প্লাস মাইনাস এরকম চলতে থাকবে একযোজি ক্যাটায়নের ক্লাস। সেখানে যখন আমি বাইরে থেকে দ্বিযোজি ক্যাটায়নের একটা লবণ সল্ট বাইরে থেকে যোগ করে দেবো, তখন দেখা যাবে যে যখন আমি বাইরে থেকে দ্বিযোজি ক্যাটায়নের একটা সল্ট যোগ করে দিচ্ছি তখন কি হবে না, তখন দেখা যাবে যে কেলাস জালকের মধ্যে একটা ক্যাটায়ন ভ্যাকেন্সি দেখতে পাওয়া যাবে। কারণ কি না, দুটো একযোজি ক্যাটায়ন ওই কেলাস থেকে সরে গিয়ে দেখা যাবে কি যে তার স্থলে একটা দ্বিযোজি ক্যাটায়ন স্থান পাবে। ফলে দেখা যাচ্ছে কি যে এখানে অশুদ্ধি এখানে হচ্ছে ক্যাটায়ন ভ্যাকেন্সি দেখতে পাবো। এখানে কি দেখতে পাবো, ক্যাটায়ন
ভ্যাকেন্সি, ক্যাটায়ন ভ্যাকেন্সি। যেমন আমরা বলছি যে সোডিয়াম ক্লোরাইডের কেলাস, সেখানে আমি বাইরে থেকে যদি স্ট্রনসিয়াম ক্লোরাইড ঢুকিয়ে দিই তাহলে দেখব স্ট্রনসিয়াম দ্বিযোজী, তাহলে সে কী করবে, দুটো সোডিয়াম প্লাসকে ওখান থেকে সরিয়ে দিয়ে, দুটো সোডিয়াম প্লাসকে সরিয়ে দিয়ে সেখানে দেখব একটি স্ট্রনসিয়াম 2+ অবস্থান করবে আর একটি ক্যাটায়নের জায়গায় ফাঁকা দেখতে পাবো, সেটাকে আমরা বলছি ক্যাটায়ন ভ্যাকেন্সি। এই ক্যাটায়ন ভ্যাকেন্সি এইভাবে তৈরি হয় ইমপিউরিটি ডিফেক্টের ফলে। তার আজকের আমাদের মূলত আলোচনা কেলাসের ত্রুটি। সেই কেলাসের ত্রুটিতে আমরা মূলত দেখছি, আবারও একবার বলছি, কেলাস গঠনকারী যে গোলক কণা তাদের যখন বিন্যাস যেটা পর্যায়ক্রমে নিখুঁত এবং সুশৃঙ্খল ছিল সেটা যখন হবে না, তখনই আমরা দেখব কেলাসের মধ্যে ত্রুটি দেখতে পাবো। এবং এই পয়েন্ট ডিফেক্টস আমরা আলোচনা করছি, বিন্দু ঘটিত ত্রুটি, তার মধ্যে স্টয়সিওমেট্রিক ত্রুটি এবং নন স্টয়সিওমেট্রিক ত্রুটি এবং ইমপিউরিটি ডিফেক্ট রয়েছে। খুব সুন্দর করে তোমাদেরকে এটা বইতে পড়তে হবে এবং যে সমস্ত হোমওয়ার্ক দেওয়া হয়েছে তোমরা সুন্দরভাবে সেটাকে সম্পন্ন করবে। ধন্যবাদ।